ছোট ছোট বাচ্চাগুলোর চেহারা মনে পড়লে আসলে আমরা বলবার ভাষা হারিয়ে ফেলি। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকামে তাদেরকে স্থান দেয় এবং এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যাদের দায় রয়েছে সেই ক্ষেত্রে যাতে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই যে প্রতিনিয়ত রাষ্ট্রের বিভিন্ন জায়গায় জুলাই চলে আসবে, এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য এটা মেনে নেওয়া ভীষণ কষ্টকর। আমরা প্রতিনিয়ত আর জুলাইয়ের সেই রক্তমাখা লাল দিনগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই না যে স্কুল ছুটির ঠিক 10 মিনিট আগে পোড়া শরীর নিয়ে একটা বাচ্চা দৌড়ে দৌড়ে সাহায্যের জন্য ছুটে যাচ্ছে দিক বিদিক। আমরা সেই দৃশ্যগুলো আর দেখতে চাই না। আমরা দেখতে চাই না শিক্ষার্থীদের বাঁচানোর জন্য আগুনে ঝলসে যাওয়া কোনো শিক্ষককে। আমরা দেখতে চাই না রাষ্ট্রের অবহেলার কারণে প্রতিনিয়ত আমাদের মা বোন ভাইদের জীবনহানি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি জনগণ যাতে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাওয়া দরকার সেগুলো রাষ্ট্র তাকে যথাযথভাবে দিয়ে দেয় এবং সেই সাথে আমরা বলতে চাই রাষ্ট্রের যেই দায়গুলো রয়েছে সেগুলোও যাতে রাষ্ট্রে সরাসরি হস্তক্ষেপ করে। পাশাপাশি আজকের আলোচনায় আমরা আরেকটা বিষয় বলবার চেষ্টা করব যে জুলাই সনদ নিয়ে আসলে এখন আর সেইভাবে আলোচনা চলছে না। সেদিনকেও যখন টিএসসির কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম তো এক ভাইকে দেখছিলাম সে তার জুতা খুঁজছে। 1 বছরের মধ্যেও সে আসলে ওই যে অন্ধত্বের যে ট্রেনিং সেটা আসলে সে পুরোপুরি ভাবে নিতে পারে নাই। তার এই জুলাই আন্দোলন তার দুটি চোখই নষ্ট হয়ে গেছে। তো রাষ্ট্রের পক্ষ থেকে যে তাকে ন্যূনতম সম্মান জানিয়ে যে স্বীকৃতির ব্যাপারটা সেটা রাষ্ট্র টালবাহানার মধ্যেই রেখেছে। এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই সনদের ব্যাপারে পরিষ্কার কোনো বার্তা রাষ্ট্র এখন পর্যন্ত দিতে সক্ষম হয়নি। তো আজকের পুরো সংবাদ সম্মেলনে আমরা মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা হতাহত হয়েছেন সেই ক্ষেত্রে রাষ্ট্রের কতটুকু দায় রয়েছে এবং জুলাই সনদের অগ্রগতি কতদূর এবং লাশের সংখ্যা, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এই মুহূর্তে আজকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা। মূলত আমরা বিভিন্ন ইস্যুতেই আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করি। বাংলাদেশের মানুষ প্রত্যেকটা অনেক ব্যাপারে আমাদের নিজস্ব কিছু পর্যবেক্ষণ শুনতে চান, বুঝতে চান আপনাদের সহায়তায়। কিন্তু এই মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা বলবার মতো আসলেই কোনো শক্তি আমাদের নাই। ভয়াবহ ট্রমা এবং এই জুলাইয়ের মধ্যে আমাদের আবার এরকম একটা জুলাই আমাদের জীবনে চলে আসলো। আমরা এটা ভিডিওটা আমরা দেখে শেষ করতে পারি না যে একটা ছোট বাচ্চা সারা পোড়া শরীর নিয়ে ছুটে যাচ্ছে সাহায্যের জন্য এবং একটা ভয়াবহ প্রজন্ম আমরা তৈরি হয়েছি। আমাদের দুনিয়ায় যে কেউ মরে গেল তার আগে আমাদের ফোন ভিডিও থেকে ভিডিও করতে হবে। একজন মরে যাক, জীবন চলে যাক, তাকে সবার আগে তাকে সেভ করা, তাকে সাহায্য করা যে আমার দায়িত্ব, এই দায়িত্বটা ভুলে সবার আগে আমাদের দায়িত্ব বানিয়ে নিয়েছে আমাদের ভিডিও করতে হবে। আমি খুব আমরা নিতে পারছিলাম না যে এই বাচ্চাটা যেটুকুন পথ হেঁটে গেল, সে হেঁটে গেল কিভাবে? আশেপাশে তো অনেক লোক ছিল, ওর তো কোলে করে নিয়ে দৌড়ানোর কথা কারো, কিন্তু ও হেঁটে যাচ্ছে। আপনি ভাবেন আমরা কি জেনারেশন হচ্ছি, আমরা কি তৈরি করতেছি। তো ভয়াবহ ব্যাপার। বিশেষ করে মানুষ সন্তান হারানোর পরে অন্তত তাকে দাফন দেওয়ার আগে জড়িয়ে ধরে একটা চুমু খেতে চায়। লাশগুলোর যে চেহারা হয়েছে, চুমু খাওয়া তো দূরের কথা, অনেকগুলো লাশকে ডিএনএ স্যাম্পলিং এর মাধ্যমে ঠিকই করা যাচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়াই শুধু করছি যে আল্লাহ বাংলাদেশকে ন্যূনতম নিরাপত্তা এবং একটা ইনসাফের রাষ্ট্র বানানোর যে সংগ্রাম সেটা যেন আমাদের সবাইকে সাথে নিয়ে কবুল করেন। এছাড়া আসলে আমাদের আর বলবার কিছু নেই। দেখেন, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের চোখে আবার নতুন করে আঙুল দিয়ে দেখিয়েছে। গত 1 বছর ধরে এই মাইলস্টোন ট্র্যাজেডি আমাদেরকে যেটা দেখাচ্ছে, আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা প্রতিটা ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেই না, এটাই আমাদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। ওই যে সাইকেল যারা সারায় দেখবেন
তারা টিউব নষ্ট হয়ে সেটাকে রিপেয়ারিং করলে গামলার মধ্যে পানি দিয়ে আবার চুবাই চুবাই দেখে যে কোথাও ছিদ্র আছে কিনা সারানোর পরে। এত বড় একটা রাষ্ট্র, তার বিমান, তার নৌ, তার সেনা, তার প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থা আছে, কি আছে, মানে লিটারারি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই। এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না এই জন্য বোঝা যাচ্ছে না, এটা কেউ আক্রমণ করে দিলে বোঝা যাবে যেখানে আকাশ প্রতিরক্ষা কি অবস্থা। তা আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই, দেখেন আমরা গত 1 বছর ধরে রাষ্ট্রের অনেক সংস্কারের কথা বারবার বলেছি। শিক্ষা খাতে সংস্কার লাগবে, এটা লাগবে, আমলা লাগবে, পুলিশের সংস্কার লাগবে, বিচার বিভাগের সংস্কার লাগবে, পুরো কাঠামোতে। কিন্তু যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না সেটা হলো আমাদের সামরিক খাতের সংস্কার। সামরিক খাতের সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, এটাকে দুটো কাজ করা হয়েছে। এর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদী গোষ্ঠী হাসিনা, তার সাথে ভারত, তারা পুরো এমন একটা সেট আপের মধ্য দিয়ে নিয়ে গেছে যে এরকম কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে। এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে, প্রতিষ্ঠান প্রধান ছিল, এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই। ফলে যেটা হচ্ছে, আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক খাতের সংস্কার, দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না, বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না। আর্মি নিয়ে টুকটাক বলে, কারণ আর্মি রাস্তায় থাকে, যখন আর্মি ঝামেলা হয় তখন বলে। কিন্তু আমরা তো এটা সত্য যে প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন 3,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। তো এইটা ফিগার কত, আসলে করেছে কি করে নাই, এই ব্যাপারে রাষ্ট্র কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে? দেখেন বিমান